তোমাকে মারবো না, যাও গিয়ে মোদিকে বলো। নারীদের উপর গুলি না চালিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির উদ্দেশ্যে এক বার্তা রেখে গেল জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর অতর্কিত আক্রমণ চালানো বন্দুকধারীরা। কাশ্মীরে সম্প্রতি একটি বড় ধরনের ঘটনা ঘটেছে। সেখানে পর্যটকদের উপর হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এই খবরের পরপরই টনক নড়েছে নরেন্দ্র মোদীর। তিনি ছিলেন সৌদি আরব সফরে, সেই সফর সংক্ষিপ্ত করে তিনি দ্রুত ফিরে এসেছেন এবং বিমানবন্দরেই তিনি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং কি কি পদক্ষেপ হবে সেটার নির্দেশনা দিয়েছেন। এবং ঘটনাটা সারা বিশ্বে বেশ আলোড়ন তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে। ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পর্যটক সহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পর্যটক। অস্থিরতা বিরাজ করছে নৈসর্গিক পর্যটন কেন্দ্র ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে। মঙ্গলবার সকালে আচমকাই অঞ্চলটির পেহেলগামে একদল পর্যটকের উপর ৫০ রাউন্ড গুলি ছোড়ে বন্দুকধারীরা। এতে প্রাণহানি সহ বেশ কয়েকজন পর্যটক গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। কাশ্মীরে পর্যটকদের ওপর গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। কেন চীন, পাকিস্তান, বাংলাদেশের হামলার ভয়ে কাঁপছে ভারত? কারণ একটাই, পাকিস্তান ও চীন সীমান্তে সতর্ক অবস্থানে থাকলেও বাংলাদেশ সীমান্তে অনেকটা আগ্রাসী ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না, সরকার এই বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অতএব কাদো বিএনপি কাদো, নির্বাচন হচ্ছে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, ডিসেম্বরের পর নির্বাচনের প্রশ্নই ওঠে না, এই আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে। এখন কান্না করেন, এই সরকারের সিদ্ধান্ত ফাইনাল। আমার দেশের একটা রিপোর্টে সরকারের এই সিদ্ধান্তটা উঠে এসেছে, আমার দেশ লেড নিউজ করেছে স্পষ্টভাবে। আগে বিচার পরে নির্বাচন, সরকারের সিদ্ধান্ত ডিসেম্বরে তফসিল, মধ্য ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাবনা। এর মানে এবছর নির্বাচন তো হচ্ছে না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতের জম্মু কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় পর্যটক সহ ২৬ জন নিহত। সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দিল্লিতে ছুটে আসলেন নরেন্দ্র মোদী। একের পর এক বিপদে পড়ে দিশেহারা ভারত। মোদীর নাওয়া খাওয়া ঘুম হারাম, কাশ্মীর নিয়ে কঠিন বিপদে ভারত। এদিকে কাশ্মীরে বেঁচে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ভারতীয় নারী পল্লবী। ভিডিও ভাইরাল, সারা বিশ্বে তোলপাড়। অপরদিকে এবছর নির্বাচন হবে না, সরকারের সিদ্ধান্ত ফাইনাল। সরকারের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস। অবশেষে ৫ বছরই ক্ষমতায় টিকে যাচ্ছে ডক্টর ইউনূস, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। ভারতের জম্মু কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় বিশ্বজুড়ে তোলপাড়। মোদীর নাওয়া খাওয়া ঘুম হারাম, কাশ্মীর নিয়ে ভারতের মহাবিপদ, কাশ্মীরে বেঁচে ফেরা নারীর ভিডিও ভাইরাল, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসা এবং ডক্টর ইউনূসের ৫ বছর ক্ষমতায় টিকে যাওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। অস্থিরতা বিরাজ করছে নৈসর্গিক পর্যটন কেন্দ্র ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে। মঙ্গলবার সকালে আচমকাই অঞ্চলটির পেহেলগামে একদল পর্যটকের উপর ৫০ রাউন্ড গুলি ছোড়ে বন্দুকধারীরা। এতে প্রাণহানি সহ বেশ কয়েকজন পর্যটক গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। উদ্ধার শেষে তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। গোলাগুলির খবরে নিরাপত্তার চাদরে ঢেকে যায় পেহেলগাম। শুরু হয় পুলিশ ও ভারতীয় সেনাদের সমন্বয়ে বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান। এছাড়া গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হয় বলে জানায় জম্মু কাশ্মীর পুলিশ। পর্যটকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনালাপে বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশও দিয়েছেন তিনি। নিন্দা জানিয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি। দুর্ভাগ্যজনকভাবে বেশ কয়েকজন নিহত ও কয়েকজন আহতের খবর এসেছে। সবার নিরাপত্তা নিশ্চিত করতে অপশক্তির ষড়যন্ত্রকে নকশাত করে দিতে হবে। এছাড়া উদ্বেগ প্রকাশ করেছেন পেহেলগামের প্রাক্তন আইনজীবী রাফি আহমেদ মীর। পর্যটকদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই, প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে, তদন্ত শেষে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যেই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর প্রতিরোধ যোদ্ধা নামে একটি সশস্ত্র গোষ্ঠী। অবৈধভাবে ৮৫,০০০ সাধারণ উপত্যকা দখল করে বাস করছে বলে অভিযোগ করা হয়েছে তাদের পক্ষ থেকে। তোমাকে মারবো না, যাও গিয়ে মোদিকে বলো। নারীদের উপর গুলি না চালিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির উদ্দেশ্যে এক বার্তা রেখে গেল জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর অতর্কিত আক্রমণ চালানো বন্দুকধারীরা। চোখের সামনেই স্বামীর মৃত্যু মেনে নিতে পারেননি স্ত্রী পল্লবী, তাই পরমুহূর্তেই বন্দুকধারীদের অনুরোধ করেন তাকেও মেরে ফেলতে। তবে সে অনুরোধ অগ্রাহ্য করেই মোদিকে আক্রমণ সম্পর্কে অবহিত করার নির্দেশ দিয়ে গেলেন বন্দুকধারী।
ছোট সন্তান ও স্ত্রী পল্লবীকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন রিয়েল এস্টেট এজেন্ট মঞ্জুনাথ, কিন্তু সেখানেই বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান তিনি। তবে ঘটনাক্রমে প্রাণে বেঁচে যান তার স্ত্রী ও সন্তান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন নিহতের স্ত্রী। জানান তার সন্তান ও মায়ের মতো একইভাবে তাকে মেরে ফেলতে বললেও সেদিকে কর্ণপাত করেননি বন্দুকধারীরা। मेरे सन में भी बोला तो उसने हमें नहीं मारा, उसने बोला मोदी को बोलो, उसने बोला नहीं मोदी को बोलो, कहकर चला गया वहां से। নিহতের স্ত্রী পল্লবী আরও জানান তিনি সেদিন ঘটনাস্থলে ৩-৪ জন আক্রমণকারী দেখেছেন। হিন্দুদের ওপর আক্রমণ চালানো হয় বলেও দাবি ব্যাংক ম্যানেজার পল্লবীর। মঙ্গলবার সকালে জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের অতর্কিত আক্রমণের শিকার হয় পর্যটকরা। এতে নিহত হন বেশ কয়েকজন, যাদের ভেতর আছেন 2 জন বিদেশি পর্যটকও। কাশ্মীরে সম্প্রতি একটি বড় ধরনের ঘটনা ঘটেছে। সেখানে পর্যটকদের উপর হামলায় 26 জন পর্যটক নিহত হয়েছেন। এই খবরের পরপরই টনক নড়েছে নরেন্দ্র মোদীর। তিনি ছিলেন সৌদি আরব সফরে, সেই সফর সংক্ষিপ্ত করে তিনি দ্রুত ফিরে এসেছেন এবং বিমানবন্দরেই তিনি নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন, পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং কি কি পদক্ষেপ হবে সেটা নির্দেশনা দিয়েছেন। এবং ঘটনাটা সারা বিশ্বে বেশ আলোড়ন তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে, তার পাশে থাকার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সৌদি যুবরাজ সালমান শোক প্রকাশ করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। সেখানে পরিস্থিতি যে একটা ভয়ঙ্কর একটা অবস্থা রূপ নিয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদী অনেকদিন থেকে ভুগছেন এবং এই ভোকাটা যে অযৌক্তিক সেটাও বলা যাবে না। তবে তারপরেও ছোটখাটো কিছু অপারেশন হলেও একসঙ্গে 25 জন নিহত হওয়া এটা একটা বড় ঘটনা এবং সাম্প্রতিক সময়ের মধ্যে এত বড় ঘটনা সেখানে ঘটেনি। কাশ্মীর নিয়ে একটা উত্তেজনা ছিল। সাংবিধানিকভাবে জম্মু কাশ্মীরের মুসলিম অধ্যুষিত এই এলাকার যে আগে স্বায়ত্তশাসন ছিল সেটা বাতিল করা হয়, কেন্দ্রীয় সরকারের অধীনে আনা হয়। এরপর থেকেই এটি নিয়ে সেখানে কাশ্মীরের যে সংগঠনগুলো আছে, মুসলিম সংগঠন বা অন্যরা আপত্তি করছিল এবং অশান্তি চলছিল এবং তার আগে থেকেই তো জম্মু কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়ছিল। সব মিলে একটা ঘোলাটে পরিস্থিতি এবং এই সব ব্যাপারগুলোতে যেটা হয় যে একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া, সেটা হয়নি। ওই যে তার সংখ্যাগরিষ্ঠতার জোরে স্বায়ত্তশাসনটা বাতিল করার পর একমাত্র এটাই ছিল এক ধরনের জম্মু কাশ্মীরের একটা আলাদা স্বায়ত্তশাসন, সেটার মধ্য দিয়ে তাদের একটা অধিকার সংরক্ষণ করা হতো এবং এটা বাতিল করার পরে সেখানে পরিস্থিতি আরো নাজুক হয়েছে। সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান বলেন, কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে আলোচনা হয়েছে এবং সৌদি যুবরাজ এই হামলার নিন্দা করেছেন। সন্ত্রাস বিরোধী সহযোগিতায় ভারত এবং সৌদি আরব একসাথে কাজ করছে। যাক, এখন দেশে ফেরার পর কি কি তারা পদক্ষেপ নেয়, আদৌ এটা শান্তি ফিরে আনতে পারবে কিনা, কাশ্মীরের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে সমঝোতা করে একটা শান্তি স্থাপনে পদক্ষেপ নেবেন নাকি অব্যাহত অভিযানের মধ্যে দিয়ে সেটি নির্মূল করা হবে, সেটা অন্য বিষয়। এর মধ্যেই ভারতীয় গণমাধ্যমের খবর যে সেখানে পাকিস্তানের একটা সংযুক্ততা আছে। 5 জন নাকি পাকিস্তানি জঙ্গি ছদ্মবেশে আসে এবং তারা এই ঘটনা করেছেন। যাক, এইটা নিয়ে অনেক রকম রাজনীতি বলা হবে, তবে কাশ্মীর নিয়ে একটা বড় ধরনের বিপাকে পড়লো এবং চ্যালেঞ্জের মধ্যে পড়লো নরেন্দ্র মোদী, এটা বলার অপেক্ষা রাখে না। দর্শক, এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না, সরকার এই বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অতএব কাদো বিএনপি কাদো, নির্বাচন হচ্ছে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরের পর নির্বাচনের প্রশ্নই ওঠে না, এই আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে। এখন কান্না করেন, এই সরকারের সিদ্ধান্ত ফাইনাল। আমার দেশের একটা রিপোর্টে সরকারের এই সিদ্ধান্তটা উঠে এসেছে, আমার দেশ লেড নিউজ করেছে স্পষ্টভাবে, আগে বিচার পরে নির্বাচন। সরকারের সিদ্ধান্ত ডিসেম্বরে তফসিল, মধ্য ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাবনা। এর মানে এবছর নির্বাচন তো হচ্ছে না, তা আপনার কান্নাকারি করেন। যৌক্তিক সময় বিচার শেষ করে দ্রুত নির্বাচন চায় বিএনপি। জনগণের আকাঙ্ক্ষা আমরা বিচার করে যাই, সংস্কার গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না, মানে জামাতের কথাই তলে হতে যাচ্ছে। তো দর্শক, এখানে দেখেন এই বিচারের সাথে নির্বাচনকে সংশ্লিষ্ট করা, এটার ঘোর বিরোধী বিএনপি। বিচারের সাথে আবার নির্বাচনের সম্পর্ক কি? বিচার, এটা বিচার চলবে, আর বিচার কেন অন্য দল করবে না? সবাই করবে, সবাই নির্যাতিত। তাহলে বিচারের সাথে নির্বাচনকে জড়িয়ে দেওয়া, এটা মানে নির্বাচনকে প্রলম্বিত করার একটা অপকৌশল। এটা বিএনপির ব্যাখ্যা, এটা বিএনপির দলীয় ব্যাখ্যা। কিন্তু সরকার স্পষ্টভাবে বলছে যে আগে বিচার পরে নির্বাচন।
তাহলে বিএনপি কান্নাকাটি করেন, আপনাদের যুক্তি আপনাদের দাবি কিছুই তো হচ্ছে না। তো ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তাহলে ওই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কেন হবে না সে আলোচনা অনেক করেছি, আলাদাভাবে করব। তো দর্শক, অ্যাটলিস্ট এতটুকু আপনারা নিশ্চিত থাকেন, সরকার এই আমার দেশ এখানে স্পষ্টভাবে সরকারের সিদ্ধান্ত দিয়েই রিপোর্ট করেছে, আগে বিচার পরে নির্বাচন, ডিসেম্বরে তফসিল হবে, ডিসেম্বর নির্বাচন হবে না। তাহলে বিএনপি কি হবে? সরকারের সিদ্ধান্ত সবসময় যৌক্তিক, কারণ এই সরকার ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছে, সেটা কন্ডিশনাল, মানে সবাই একমত হতে পারলে হবে। এখন ফেব্রুয়ারিতে নির্বাচন, এই বিষয়ে যদি সবাই একমত হবে, একমত না হলে তো হবে না। এখন জনগণ তো নির্বাচন মানবে না বলছে, আর আগে বিচার পরে নির্বাচন, আগে বিচারটা হতে হবে। আর বিচার মানে কতটুকু বিচার, এটা ঠিক করবে কে? আর বিচারে যদি বাধা সৃষ্টি করেন, বিভিন্নভাবে ডিলে হয়, তাহলে নির্বাচনে লেট হবে। আর আগে বিচার কতটুকু বিচার? ফাঁসি হতে হবে একজন দুইজনের, না 2-4টা রায় হতে হবে? আওয়ামী লীগ প্রশ্নের সমাধান কি? এগুলো করার আগে নির্বাচন বিষয়ে কোনো ঐকমত্য হবে না। দর্শক, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারের আগে নির্বাচনের দিকে যাওয়ার চিন্তা নেই সরকারের, আর এটার ঘোর বিরোধী বিএনপি। বিএনপি কাঁদো। অন্তত 2-1টি মামলার রায় না হলে সংসদ নির্বাচনের দিকে যাবে না ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যেতে পারে। দেখেন, এনসিপি চাপ প্রয়োগ করলে বা নানান মহল থেকে চাপ আসলে, এবং এটাই যৌক্তিক যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, নইলে জাতীয় নির্বাচন সুষ্ঠু করা যাবে না। আর আমি একটা কথা কিন্তু বলেছি যে নির্বাচনের শিডিউল ঘোষণা হলেও মাঝপথে স্থগিত হতে পারে, নির্বাচনের দিনও দুপুরে নির্বাচন পণ্ড হতে পারে, কারণ বিএনপি নির্বাচন সুষ্ঠু হতে দিবে না। আর বিএনপিকে পিটিয়ে সুষ্ঠু নির্বাচন করার পরিবেশ তৈরি করতে সময় লাগবে। ফলে চলতি বছরের নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ। আগামী বছরের প্রথমার্ধেই হবে সংসদ নির্বাচন। এক্ষেত্রে আইনি জটিলতা না হলে রোজার আগে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যথায় ঈদের পরে ভোট হবে। এখন আবার ঈদের পর চলে গেছে। তো ঈদের পর কি ফেব্রুয়ারি? না, ঈদের পর বলতে একদম ঈদের পর তো আর হতে পারে না, ঈদের বেশ কয়েকদিন পর। ঈদের পর ভোট হবে মানে কি? তাহলে তফসিল ঘোষণা করতেই হবে ঈদের পর। আপনি এই হিসাবটা বোঝেন। আমি যে বলছি যে নির্বাচন ভাই এত মামুবাড়ি আপনার না, দেরি আছে, এই যে কথাটা সরকারের সিদ্ধান্তের, আইনি জটিলতা না থাকলে ঈদের পরে নির্বাচন হতে পারে। এই যে ঈদের পর, আচ্ছা ঈদের পর যদি নির্বাচন হতে হয় তাহলে তফসিল ঘোষণা করতে হবে রোজার আগে, আর রোজার মধ্যে মানুষ প্রচারণা চালাবে, ফাজলামি না। ঈদের পর নির্বাচন মানে ঈদের পর তফসিল, আর ঈদের পর তফসিল ঘোষণা করলে মোটামুটি 3 মাস ধরে বা 2.5 মাস ধরে তফসিল ঘোষণা করতে হয়। তাহলে এটা যদি আপনি করেন, যেহেতু এবার নতুন বাস্তবতা, তাহলে ওই কোরবানি চলে আসবে, বৃষ্টি, ঝড়, এসএসসি পরীক্ষা, অমুক তমুক নানান কারণে দেখবেন যে এই জুনের নির্বাচন এটা দিল্লি দূর। বুঝতে পারছেন? সব কথার মধ্যে ফাঁক আছে। এবছর তো নির্বাচন হচ্ছে না, সামনের বছর যে হবে রোজার আগে, রোজার পরে, ঈদের পর, এই কথাগুলোর মধ্যে যে কতটা ফাঁক আছে আশা করে বোঝাতে পারছি। অন্যথায় ঈদের পর ভোট হবে, ঈদের পর ভোট, এটা তো বললেই হবে না। ঈদের পর ভোট হতে হলে রোজার আগে তফসিল ঘোষণা করতে হবে, এটা হয় না। অন্তর্বর্তী সরকার ঘনিষ্ঠ সূত্রে তথ্য নিশ্চিত পাওয়া গেছে, জানা গেছে গত 16 এপ্রিল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে গেলে তাদেরকেও সরকার এমন অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারাও বিচারের পক্ষে, তবে বিচারের নামে যেন কালক্ষেপণ করা না হয়। কালক্ষেপণ করা হচ্ছে না, কিন্তু সুষ্ঠু বিচার করতে হলে একদম দ্রুত করা যাবে না। এই জন্য নির্বাচনের জন্য ধৈর্য ধরতে হবে। সরকার ঘনিষ্ঠ একাধিক সূত্রের সঙ্গে আলাপ করে জানা গেছে সরকার সংস্কার ও বিচার দুটোকেই প্রাধান্য দিয়ে এগোচ্ছে। এক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কিছু মৌলিক সংস্কার এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার সম্পন্ন করার বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছে। সরকার মনে করে তাদের প্রধান ম্যান্ডেট হলো রাষ্ট্র সংস্কার ও জুলাই গণহত্যার বিচার। এটা জনগণ এটা ছাড়া নির্বাচন মানবেই না। যেমন এই অভ্যুত্থানের যে শক্তি আছে, এই নাহিদরা, এরা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে সাজিদ আলম যে বিচারের আগে, হাসিনা ফাঁসির আগে ভুলেও নির্বাচনের নাম মুখেও নেবেন না। হাসিনা ফাঁসির আগে, অতএব নির্বাচন তো ভাই মামুবাড়ির আবদান না, হাসিনার আমল না যে সকাল সন্ধ্যা নির্বাচন, 5 জানুয়ারি নির্বাচন, 31 ডিসেম্বর নির্বাচন, 7 জানুয়ারি নির্বাচন, না এরকম হবে না। দুইটি সরকার মনে করে তাদের প্রধান ম্যান্ডেট রাষ্ট্রসংঘ জুলাই গণহত্যার বিচার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন সময় সংলাপে সরকার তার এই অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। সর্বশেষ 17 এপ্রিল বিএনপির সঙ্গে সংলাপে এই বিষয় দুটি উঠে আসে। এক্ষেত্রে সরকারের অবস্থান হচ্ছে দৃশ্যমান কিছু সংস্কার এবং প্রতীকী হলেও 2-1টা বিচার সম্পন্ন করে নির্বাচনের পথে যাত্রা শুরু করবে, যার কারণে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইলেও সরকার তাতে সাড়া দেয়নি। আর বিচার কখন হবে শেষ হবে এটাও নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। অতএব যারা এই দ্রুত নির্বাচন জিকির করছেন, সরকারের এই সোর্স থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আসছে
এটা থেকে স্পষ্ট যে নির্বাচন এত সহজে হচ্ছে না, হবে না, জনগণ মানবে না, বাস্তবতা নেই, সম্ভব না। সম্ভব না এই একটা যুক্তিতেই আপনারা খেয়াল করেন, বলা হচ্ছে না হলে ঈদের পর ভোট, ঈদের পর ভোট হলে রোজার আগে তফসিল, এটা কি হয়? রোজার মধ্যে আপনি নির্বাচনী প্রচারণা চালাবেন? অসম্ভব। সরকার সংশ্লিষ্ট সূত্র বলছে বিচার সম্পন্ন হওয়ার বিষয়টি পুরোপুরি সরকারের উপর বর্তায় না, এক্ষেত্রে আদালতের উপর নির্ভর করছে, যার কারণে কবে নাগাদ বিচার প্রক্রিয়া শেষ হতে পারে এটাও একটা, যে এটা কবে বিচার শেষ এটাও সরকার বলতে পারে না, আবার বিচারের জন্য অপেক্ষাও করবে। অতএব নির্বাচনের জন্য আপনাকে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। সরকারের এই বক্তব্যগুলো থেকে ক্লিয়ার। আপনি সরকারকে গালি দেন, কিন্তু তারপর আপনি মেনে নেন যে নির্বাচন ভাই এত তাড়াতাড়ি হচ্ছে না। তাহলে কিভাবে বলা হয় যে বিএনপি এখন নির্বাচন চাচ্ছে? প্রশ্ন রুমিন ফারহানার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেছেন, জিয়া পরিবার যখন ভালো থাকে তখন বাংলাদেশের মানুষও ভালো থাকে। বাংলাদেশের মানুষের ভাগ্যের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের ভাগ্য সরাসরি জড়িত। গত 17 বছর ধরে বিএনপি একটি সঠিক, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছেন। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা কি অকাতরে জীবন দেয়নি? তারা কি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে ছিল না? চাকরি পায়নি, ব্যবসা করতে পারিনি, এলাকায় ঢুকতে পারিনি, এসব ঘটনা ঘটেনি? তাহলে কিভাবে বলা হয় যে বিএনপি এখন নির্বাচন চাচ্ছে? না, বিএনপি গত 17 বছর ধরে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লড়াই করেছে। রুমিন ফারহানা আরো বলেন, এই সংগ্রামের জন্য বিএনপি নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে তার পরিপ্রেক্ষিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, আমাদের সংগ্রাম, আমাদের লড়াই এখনো শেষ হয়নি।